Hi everybody, welcome to the Way of Solution. জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ আরও একটি পর্বে নিয়ে চলে এসেছি আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরের সেশন। সো যারা এখানে যুক্ত হচ্ছ সকলকে বলবো অবশ্যই ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা লাইক করে ফেলো। আর প্রতিদিনের ক্লাসটা যারা দেখছো তাদের সকলকে বলবো, যারা আমাদের হোমওয়ার্ক আমি যেগুলো দিই, যেগুলোর উত্তর তোমরা কমেন্টে জানাও, আমি প্রতিদিন কিন্তু দেখি তোমাদের কমেন্টসগুলো। তো অবশ্যই সকলে জানাবে যে আমাদের ক্লাসগুলো কেমন লাগে। দ্য ওয়ে অফ সলিউশনের TWS একাডেমি অ্যাপ যদি এখনও ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করে নেবে। ফার্স্ট কোশ্চেন্স, সম্প্রতি বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র বা রক আর্ট কোথায় আবিষ্কৃত হয়েছে? সম্প্রতিকালে যদি আমরা দেখি একটা রক আর্ট বা গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে, যেটাকে বিজ্ঞানীরা বলছে যে এটা বিশ্বের সবথেকে প্রাচীনতম একটা রক আর্টের মধ্যে পড়ে বা রক আর্টের একটা নিদর্শন। এটি রিসেন্টলি ইন্দোনেশিয়া দেশে আবিষ্কৃত হয়েছে। দ্য পেইন্টেড আউটলাইন অফ এ হিউম্যান হ্যান্ড ইনসাইড এ কেভ on the Indonesian island of Muna represents what our researchers are calling the oldest example of rock art in the world, created at least 67,800 years ago. তো ইন্দোনেশিয়ার মুনা দ্বীপে এটা আবিষ্কৃত হয়েছে রিসেন্টলি। মুনা দ্বীপের একটা গুহা, সেখানে কিন্তু আবিষ্কৃত হয়েছে একটা চিত্র, যে চিত্রটিকে কিন্তু এই চিত্রগুলো কিন্তু একটা হাতের চিত্র, ওকে, হাতের চিত্র, এবং এই চিত্রগুলো গুহা চিত্রর মধ্যে পড়ছে ফার্স্ট অফ অল। এবং আরও একটা জিনিস হচ্ছে এই চিত্রগুলি এগুলো কিন্তু প্রায় 67,800 ইয়ার্সের পুরনো বলে মনে করা হচ্ছে গবেষকদের দ্বারা। অলরাইট, এবং এটাকে তারা বলছে যে বিশ্বের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কিন্তু একটা গুহাচিত্র, এবং কি সবচেয়ে ওল্ডেস্ট বলেও তারা কিন্তু বর্ণনা করেছেন। নেক্সট আমরা পরেরটা দেখব, ভারতের জাতীয় কন্যা শিশু দিবস বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে প্রতি বছর কবে পালন করা হয়? ভারতে জাতীয় কন্যা শিশু দিবস ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয়ে থাকে প্রতি বছর 24শে জানুয়ারি। অলরাইট, চলো নেক্সট পরেরটা দেখি। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার্স অন জানুয়ারি 24th। আন্তর্জাতিক শিক্ষা দিবস বা ইন্টারন্যাশনাল এডুকেশন ডে কবে পালিত হয়? এটা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের। আন্তর্জাতিক শিক্ষা দিবস আন্তর্জাতিক শিক্ষা দিবস প্রতি বছর পালন করা হয় 24শে জানুয়ারি। অলরাইট, নেক্সট হচ্ছে অটল পেনশন যোজনা বা APY বর্তমানে কত সাল পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ভারত সরকার দ্বারা অটল পেনশন যোজনাটিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার বা বাড়ানোর কিন্তু কথা বলা হয়েছে। অটল পেনশন যোজনাটা আসলে কি? অটল পেনশন যোজনা হচ্ছে ভারত সরকারের একটি যোজনা বা ভারত সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 60 ঊর্ধ্বে যাদের বয়স, ঠিক আছে, তাদেরকে সাধারণত ডেয়ারি স্টুডেন্টস আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই বা পেনশন যোজনাটি লঞ্চ করা হয়েছিল। এটা লঞ্চ হয়েছিল আমরা যদি দেখি 2015 সালে। 2015 সালে। এখন রিসেন্টলি ভারত সরকার ঘোষণা করেছে যে অটল পেনশন যোজনাটিকে আরও বাড়ানো হবে। কত সালের জন্য, কত বছর পর্যন্ত? 2030-31 সাল পর্যন্ত এটা বাড়ানো হবে। গভর্নমেন্ট ডিসাইডস টু কন্টিনিউ অটল পেনশন যোজনা টিল 2030 to 31, also approves raise 5,000 crores in SDBI। তো রিসেন্টলি আমরা যদি দেখি অটল পেনশন যোজনাটি তো চালু করে নেওয়া বা অটল পেনশন যোজনাটি কিন্তু ভারত সরকার চালিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে 2030-31 পর্যন্ত। সাথে সাথে আমরা যদি দেখি SDBI ব্যাংকের কাছে 5,000 কোটি টাকা অনুমোদন করেছে ভারতের সরকার। ওকে, নেক্সট, বর্তমানে খবরের শিরোনামে থাকা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায়? খুব দারুণ আরও একটা প্রশ্ন পেয়ে গেছি। সম্প্রতি খবরের শিরোনামে আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
যেটাকে আমরা WEF বলছি। আমি গত দিনের থেকে একটা প্রশ্ন করেছিলাম। সো এই WEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলোনি, সুইজারল্যান্ডে অবস্থিত। কলোনি সুইজারল্যান্ডের একটা জায়গার নাম, একটা স্থানের নাম, সেখানে অবস্থিত আছে। আচ্ছা, এবারে ছোট্ট করে একটা জিনিস জেনে রাখো, খুব ইম্পর্টেন্টভাবে, দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস annual meeting 2026 is being held in Davos, Switzerland under the theme of a স্পিরিট অফ ডায়ালগ। সুইজারল্যান্ডের দাভোসে সংলাপের চেতনা প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অর্থনৈতিক ফোরামের 2026 সালের বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে, কন্টিনিউয়াস, সেখানে চলছে। চলো পরেরটা, এখান থেকে প্রচুর ডিল কিন্তু সাইন হচ্ছে, প্রচুর নতুন নতুন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে এই WEF এর যে সভা যেটা দোভাসে হচ্ছে সেখান থেকে। সম্প্রতি ICICI ব্যাংকের MD এবং CEO হিসাবে কার পুনর্নিয়োগ অনুমোদন হয়েছে? ICICI ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে যাকে পুনরায় নিযুক্তর অনুমোদন দেওয়া হয়েছে তিনি হচ্ছেন সন্দীপ বক্সি। ICICI ব্যাংকস বোর্ড অ্যাপ্রুভ সন্দীপ বক্সি রিঅ্যাপয়েন্টমেন্টস অ্যাজ MD অ্যান্ড CEO টিল 2028। তো 2028 পর্যন্ত সন্দীপ বক্সিকে পুনরায় নিযুক্ত করা হয়েছে বা নিযুক্ত করার অনুমোদন ICICI ব্যাংকসের বোর্ড কিন্তু দিয়েছে অ্যাজ এ MD অ্যান্ড CEO হিসাবে। চলো পরেরটা, 2025 সালে ভারতের ইলেকট্রনিক্স রপ্তানি মোট কত পরিমাণ বা ইলেকট্রনিক্স রপ্তানির পরিমাণ মোট কত ছিল? ভারত আস্তে আস্তে বিশ্বের মধ্যে আমরা যদি দেখি একটা কিন্তু বড় ইলেকট্রনিক বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো রপ্তানিকৃত দেশে পৌঁছাচ্ছে বা দেশ হিসাবে পরিচিতি পাচ্ছে। 2025 সালে ভারতের ইলেকট্রনিক্স রপ্তানির মোট পরিমাণ ছিল $47 বিলিয়ন। আচ্ছা, এটা আমরা কিভাবে জেনেছি? ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভ এ রেকর্ড অফ ইলেকট্রনিক্স এক্সপোর্ট অফ $47 billion in 2025. In a social media post, Electronics and IT Minister Ashwini Vaishnav informed that around $30 billion came from the production-linked incentives driven স্মার্টফোন এক্সপোর্টস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি 2025 সালে 47 বিলিয়ন আমাদের ভারত কি করেছে? ইলেকট্রনিক্স দ্রব্য রপ্তানি করেছে। কে বলেছে এটা? একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আমাদের ভারতের যিনি IT মিনিস্টার আছেন, যিনি তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রিত্বের দায়িত্বে আছেন, অশ্বিনী বৈষ্ণব, তিনি জানিয়েছেন। ওকে, আচ্ছা, তার সাথে সাথে তিনি এটাও জানিয়েছেন যে এর মধ্যে $30 বিলিয়ন এসেছে স্মার্টফোনস রপ্তানি থেকে। ওকে, স্মার্টফোনস রপ্তানি থেকে $30 বিলিয়ন এসেছে। চলো পরেরটা, সম্প্রতি প্রকাশিত ড্রাফট ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি 2026 কোন পুরনো নীতিকে প্রতিস্থাপন করবে? তো সম্প্রতিকালে একটা কিন্তু ভারত সরকারের দ্বারা ড্রাফট ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি উপস্থাপন করা হয়েছে। সেই ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি যেটা উপস্থাপন করা হয়েছে সেটা যদি পাস হয়ে যায় পার্লামেন্টে, তাহলে সেটা কোন আইনটাকে প্রতিস্থাপন করবে? অর্থাৎ আমাদের পুরনো যে ইলেকট্রিসিটি পলিসি আইন সেটা কোনটা? সেটা হচ্ছে 2005 সালের নীতিটা। ওকে, দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যানাউন্সড দ্য release of a new draft national electricity policy NEP 2026. The draft new NEP বা NEP বলতে এখানে এডুকেশন পলিসি নয়, মাফ করবে, আমি NEP আরেকটা হয় এডুকেশন পলিসি, NEP 2020 ওটা আলাদা একটা বিষয়। ড্রাফট ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি বা NEP 2026 এটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি। ওকে, তো এটা 2026 সালে যে খসড়াটা উপস্থাপন করা হয়েছে এটার এইমস কি? টু ট্রান্সফর্ম দ্য পাওয়ার সেক্টর অফ মিটিং দ্য ভিশন অফ বিকশিত ভারত অ্যাট দ্য রেট 2047। তো এটার লক্ষ্য হচ্ছে কি? আমাদের বিকশিত ভারতের যে লক্ষ্য আছে সেটাকে বাস্তবায়িত করা, সেটার দিকে আরও এক স্টেপ কিন্তু এগিয়ে যাওয়া এই ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসির মাধ্যমে। ওকে, আচ্ছা, তার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে, এই পলিসিটা যদি পাস হয়, এই পলিসিটা যদি তোমার পাস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে পুরনো নীতি 2005 সালের যে নীতি সেটাকে এটা রিপ্লেস করবে, যেটা বর্তমানে এক্সিস্টিং আমাদের ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি হিসাবে আছে। 2026 সালে ভারত রং মহোৎসব মূলত কোন সংস্থা দ্বারা আয়োজিত হচ্ছে?
ভারত রং মহোৎসব মূলত কোন সংস্থা দ্বারা আয়োজিত হচ্ছে? এটি ডিয়ার স্টুডেন্টস ন্যাশনাল স্কুল অফ ড্রামা দ্বারা আয়োজিত হচ্ছে। ওকে, তো ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা এনএসডি উইল অর্গানাইজ দ্য 25th এডিশন অফ ভারত রং মহোৎসব 2026। তো এই বছরে 25তম ন্যাশনাল স্কুল অফ ড্রামার দ্বারা আয়োজিত হচ্ছে ভারত রং মহোৎসব, এটা এর 25তম এডিশন। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, এটা হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড় থিয়েটার ফেস্টিভ্যাল। এবং এটা কখন শুরু হবে? ফ্রম জানুয়ারি 27 টু ফেব্রুয়ারি 2020, অর্থাৎ 27শে জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত চলবে। ইন ইটস বিগেস্ট দ্য মোস্ট ইনক্লুসিভ ফরম্যাট এভার, এবারে কিন্তু এটা সবচেয়ে বড় রূপে কিন্তু আয়োজিত হবে। এইবারের যে 25তম এডিশন, এটা কিন্তু এই ভারত রং মহোৎসবের সব থেকে বড় আসর হতে চলেছে এর ইতিহাসে। 10 নম্বর প্রশ্ন, 2026 সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কি? থিম কান্ট্রি কোনটি? প্রতি বছর আন্তর্জাতিক বইমেলায় একটা করে বা কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে একটা করে থিম কান্ট্রি থাকে। এই বছর 2026 সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলা এই রিসেন্টলি 22শে জানুয়ারি মেবি শুরু হয়েছে, এবং সেই আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে যেটা ফোকাস কান্ট্রি, থিম কান্ট্রি, সেই থিম কান্ট্রির নাম হচ্ছে আর্জেন্টিনা। ওকে, দ্য 49th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার কমেন্সড টুডে অ্যাট, টুডে বলতে এখানে 22শে জানুয়ারির কথা বলা হচ্ছে। ওকে, অ্যাট দ্য বই মেলা গ্রাউন্ড অ্যাট সল্ট লেক ইন কলকাতা। তো কলকাতার সল্ট লেকের বই মেলা গ্রাউন্ডে এই বছরের 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে রিসেন্টলি। দিস ইয়ার দ্য ফোকাল থিম কান্ট্রি ইজ আর্জেন্টিনা। এই বছরে ফোকাল থিম কান্ট্রি যেটাকে রাখা হয়েছে, যে কান্ট্রিটাকে করা হয়েছে, সেটা হচ্ছে আর্জেন্টিনা। অলরাইট, এবং সাথে সাথে আরও দুটো জিনিস মনে রাখবে, এই বছরের বইমেলাতে প্রথমবারের জন্য বাংলাদেশ এবং বাংলাদেশ আসছে না, বা বাংলাদেশ এখানে কিন্তু জয়েন করছে না। সাথে সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রও কিন্তু এখানে জয়েন করছে না। কিন্তু আবারও বেশ কয়েক বছর পরে কিন্তু আমাদের চীন বলে দেশ, সেই চীন দেশটা কিন্তু এখানে কলকাতা বইমেলাতে আসছে। তো কিছু দেশ এখানে আসছে না, আবার কিছু দেশ আসছে। এই ধরনের কিন্তু বইমেলায় আমাদের এই বছরের বইমেলা নিয়ে অনেক বিষয় কিন্তু আমাদের জানতে হবে, যেগুলো আমি তোমাদের দুটো জিনিস বললাম। আস্তে আস্তে বইমেলা সম্পর্কে যত খবর আসবে আমি সেগুলো নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স করার চেষ্টা করব তোমাদের সাথে। অলরাইট, চলো আমরা নেক্সট আজকের আমাদের জিকে প্রশ্ন উত্তর পর্বে আসবো। জিকে প্রশ্ন উত্তর পর্বে কি কি প্রশ্ন উত্তর আছে সেগুলো অবশ্যই দেখব। তার আগে বলে রাখি, যারা এখনো আমাদের ব্যাচে অ্যাডমিশন নাওনি, এএনএম জিএনএম ব্যাচ আমাদের লঞ্চ করা হয়েছে, অবশ্যই সেখানে অ্যাডমিশন নিতে পারো। আর অন্যান্য বিভিন্ন ব্যাচগুলোও তোমরা দেখতে পারো। যে কোনো ব্যাচে তোমার যে পরীক্ষাকে তুমি ফলো করছো সেই ব্যাচে তুমি অ্যাডমিশন নিতে পারো ফর ইওর বেটার এক্সপিরিয়েন্স, বেটার ক্লাস পাওয়ার জন্য। চলো আমাদের আজকের প্রথম প্রশ্ন, হাইপোথ্যালামাস মস্তিষ্কের কোন অংশের অন্তর্ভুক্ত? হাইপোথ্যালামাস আমাদের মস্তিষ্কের একটা গ্ল্যান্ড। এই মস্তিষ্কের কোন অংশে হাইপোথ্যালামাস আমরা পাবো? এটা অগ্র মস্তিষ্কের মধ্যে পাবো আমরা হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস এই যে অর্গানটা আছে বা এটার কাজ কি, হাইপোথ্যালামাসের কাজটা একটু জেনে রাখবে। হাইপোথ্যালামাস এর কাজ কি? এর কাজ হচ্ছে সাধারণত আমাদের যে নিদ্রা অর্থাৎ ঘুম, সেই ঘুমটাকে নিয়ন্ত্রণ করা। তারপরে আমাদের ক্ষুধা, আমাদের যে ক্ষুধা পাই, এই ক্ষুধা নিয়ন্ত্রণ করা, কখন ক্ষুধা পাবে। হ্যাঁ, তারপরে আমাদের যে তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণা, এইগুলোকে সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কাজ তাহলে কি? নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করা। পরেরটা, নিম্নলিখিত কোনটি গুজরাটের লোকনাট্যের একটি রূপ? লোকনাট্য মানে বুঝতে পারছো, আমাদের বাংলা অঞ্চলে এখন শীতকালে বিভিন্ন জায়গাতে মেলা হয়ে থাকে, সেখানে দেখবে নাটক হয়ে থাকে, যেমন যাত্রাপালা। বিভিন্ন জায়গাতে, বাংলার বিভিন্ন জায়গাতে আমরা যাত্রাপালা দেখতে পাবো পশ্চিমবঙ্গে। ওকে, তো পশ্চিমবঙ্গ অঞ্চলে আমরা যাত্রাপালা দেখতে পাই। ওকে, তাছাড়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন আমরা লোকনাট্য দেখতে পাই। তার ভিতরে গুজরাট এবং রাজস্থানের একটা লোকনাট্য হচ্ছে ভাওয়াই। ভাওয়াইটা আমরা কোথায় দেখতে পাবো? ফার্স্ট এটা মনে রাখবে, গুজরাটে অবশ্যই দেখতে পাওয়া যায়।
গুজরাটে দেখতে পাওয়া যায়, প্লাস আমরা এটাকে রাজস্থানে দেখতে পাবো। ওকে, চলো এরপরে দেখি ভান্ড পাথের। এটা হচ্ছে জম্মু ও কাশ্মীর অঞ্চলের একটা পথনাট্য। জম্মু ও কাশ্মীর অঞ্চলের একটা পথনাট্য হচ্ছে ভান্ড পাথের। আর রাসলীলা হচ্ছে উত্তর ভারতে বিশেষ করে দেখতে পাওয়া যায়, শুধু উত্তর নয়, উত্তর পূর্ব ভারতেও দেখতে পাওয়া যায়, লাইক মণিপুর অঞ্চলে, হ্যাঁ মণিপুর, তারপরে আমাদের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, এই সমস্ত অঞ্চলে আমরা বিশেষ করে দেখতে পাই রাসলীলা। নেক্সট হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? একদমই সহজ একটা প্রশ্ন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউএনও। ইউএনও এটার সদর দপ্তর কোথায় আছে? বলো। কি হবে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত আছে। এটা স্থাপিত হয়েছিল কবে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর এটা স্থাপিত হয়েছিল। আচ্ছা, এর মহাসচিব কে বর্তমানে? বলো তো দেখি। এটা তো জানো তোমরা নিশ্চয়ই, অ্যান্তোনিও, আমরা আগেও করেছি, অ্যান্তোনিও গুতেরেস। আসে পরীক্ষায় প্রশ্ন এটা, হ্যাঁ। অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে বর্তমানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের মহাসচিব পদে বা সেক্রেটারি জেনারেলের পদে আছেন। ভারতের পাবলিক সেক্টর ব্যাংক এর একত্রীকরণে জন্য কোন কমিটি সুপারিশ করেছিল? ভারতে পাবলিক সেক্টর ব্যাংকের একত্রীকরণের জন্য কোন কমিটি সুপারিশ করে? সেটি হচ্ছে নরসিংহাম কমিটি। আকাশে রামধনু দেখেছো তোমরা কখনো না কখনো, কিন্তু রামধনু দেখেছো, বিশেষ করে বৃষ্টির পরবর্তী সময়ে কখনো একটা হালকা করে বৃষ্টি হলো, তার পরেক্ষণেই কিন্তু আকাশে রামধনু দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে। এই রামধনু বা রেইনবো সৃষ্টির প্রধান কারণ কি? এটা সৃষ্টির প্রধান কারণ কি? আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণ, আলোর ব্যতিচার, আলোর সমবর্তন, আর আলোর বিচ্ছুরণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। রাইট অ্যান্সার অপশন ডি হবে। আলোর বিচ্ছুরণ তো এখানে হয় প্রধানত, সাথে সাথে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, দুটো কারণের আমরা রামধনু দেখতে পাই। ভারতে কোন উপকূলীয় সমভূমি উত্তর সরকার নামে পরিচিত? মালাবার উপকূল কোথায় পাবো আমরা? মালাবার উপকূল হচ্ছে কেরালা রাজ্যের উপকূল, কেরালা রাজ্যের উপকূল। তামিলনাড়ুর উপকূলকে আমরা বলে থাকি, তামিলনাড়ুর উপকূলকে সাধারণত বলি করমণ্ডল উপকূল। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের সামান্য কিছু অঞ্চলকে আমরা করমণ্ডল উপকূল বলি। কোঙ্কণ উপকূল হচ্ছে কর্ণাটকের মহারাষ্ট্রের উপকূলকে বলা হয় কোঙ্কণ উপকূল। মহারাষ্ট্র এবং গোয়ার যে উপকূল আছে সেটাকে আমরা বলছি কোঙ্কণ উপকূল। আচ্ছা, সাথে সাথে যদি আমরা দেখি, অন্ধ্র এবং ওড়িশার উপকূলকে সাধারণত বলা হয় উত্তর সরকার উপকূল, কিন্তু এই উপকূলগুলোর আলাদা আলাদা নাম আছে। যেমন ওড়িশার উপকূলকে আমরা অনেক সময় বলে থাকি উৎকল উপকূল, আর অন্ধ্র রাজ্যের উপকূলকে আর একটা নাম দেওয়া হয়, এটাকে অন্ধ্র উপকূল বলা হয়। বুঝেছো? চলো, আর দুটো রাজ্যের উপকূলকে একত্রে আমরা উত্তর সরকার বলছি। নিচের কোন মন্দির স্থাপত্য শৈলীটি উত্তর ভারতের মন্দিরে দেখা যায়? ভারতবর্ষের উত্তর ভারত দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে আমরা ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাবো তার নির্মাণের ক্ষেত্রে, তার আর্কিটেকচারাল ফর্মের উপরে। উত্তর ভারতের যে মন্দিরগুলো হয়ে থাকে সেই মন্দিরগুলোর একটা বিশেষ, তোমরা দেখলেই চিনতে পারবে উত্তর ভারতের মন্দির, আর দক্ষিণ ভারতের মন্দির দেখলেও চেনা যায়। এর ভিতরে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য কোনগুলি? অবশ্যই দ্রাবিড় শৈলী হচ্ছে দক্ষিণ ভারতের। ভেসারাটা একটা মিক্সড শৈলী। আচ্ছা, গোপুরাম শৈলী এটাও দক্ষিণ ভারতের। শুধু নাগর শৈলীটা উত্তর ভারতের একটি শৈলীর মধ্যে পড়ে। উত্তর ভারতের মন্দিরগুলো সাধারণত উঁচু শিখর বিশিষ্ট নাগর শৈলীতে তৈরি। দক্ষিণ ভারতের দ্রাবিড় শৈলী ও দাক্ষিণাত্যে এই দুটির সংমিশ্রণে ভেসারা শৈলী দেখা যায়। ওকে, সো দক্ষিণ ভারতে বাকিগুলো আমরা দেখতে পাবো, কিন্তু উত্তর ভারতে নাগর শৈলীর আমরা মন্দির দেখতে পাবো।
নেক্সট হচ্ছে 1916 সালের ঐতিহাসিক লখনৌ চুক্তির বা লখনৌ প্যাক্ট এর প্রধান রূপকার কারা ছিলেন? লখনৌ প্যাক্ট এটা কাদের মধ্যে হয়েছিল? এই চুক্তিটা ডিয়ার স্টুডেন্টস হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ। চলো, এখন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানি কে ছিল, সেটা আমরা জানি না, কিন্তু মুসলিম লীগের পক্ষে কে ছিল সেটা অপশন থেকে বোঝা যাচ্ছে, সেটা নিশ্চয়ই মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন। চারটে অপশনেই মোহাম্মদ আলী জিন্নাহর নাম আছে। কিন্তু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কে ছিলেন লখনৌ চুক্তিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের মধ্যে? তিনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে লখনৌ চুক্তিটা প্রধানত স্বাক্ষর হয়েছিল। অলরাইট, চলো পরেরটা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত করা হয় না? সেভেন সিস্টার্স আমরা কোন রাজ্যগুলোকে বলছি? এক তো মেঘালয়কে বলছি, মেঘালয়। আচ্ছা, তারপরে আছে অসম, অসম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, আর কি আছে? মণিপুর, মণিপুর, আর ত্রিপুরা, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে হয়ে গেল তো এই যে রাজ্যগুলো, এগুলো হচ্ছে নর্থ ইস্টের রাজ্য। প্রতিটা রাজধানী জেনে রাখবে, মেঘালয়ের শিলং, আসামের দিসপুর, নাগাল্যান্ডের কোহিমা, অরুণাচল প্রদেশের ইটানগর, তারপরে মণিপুরের ইম্ফল, ত্রিপুরার আগরতলা, মিজোরামের আইজল, এগুলো রাজধানী। কিন্তু সিকিমটা হচ্ছে সেভেন সিস্টার্স এর মধ্যে পড়ে না এটা। অলরাইট, তো এটা সিকিম সিস্টার্স এর বাইরে আসে। পরেরটা, দ্য রেস অফ মাই লাইফ কোন বিখ্যাত ক্রীড়াবিদদের আত্মজীবনী? এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে রাখলাম, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই এটার উত্তর জানাতে ভুলবে না। মানুষের রক্তের পিএইচ এর মান কত? মানুষের রক্তের পিএইচ, পিএইচ স্কেল যদি আমরা দেখি, মাঝখানে হচ্ছে থাকে কি 7, আর 7-এর যদি নিচে হয় কারোর পিএইচ, হ্যাঁ 6 কিংবা এক্সেট্রা 6, 5, 4 এর কাছাকাছি যদি হয়, তাহলে এটাকে আমরা বলবো কি অম্ল, অম্ল। অর্থাৎ পিএইচ মান 7-এর কম হলে অম্ল, 7-এর বেশি হলে ক্ষারীয়, ক্ষারীয় হবে। তো এখন এখানে জেনে রাখো রক্ত কি? রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, সামান্য ক্ষারীয়, একদমই সামান্য ক্ষারীয় প্রকৃতির, মানে 7.4, মানে একদমই নিউট্রালের থেকে একটুখানি ক্ষারীয় হচ্ছে এটা। তো 7.4 হচ্ছে এর পিএইচ মান। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না? আচ্ছা, সিটাডেল থাকতো কোথায়? দেখো মহেঞ্জোদারো, হরপ্পা, এসব জায়গায় সিটাডেল থাকতো। সিটাডেল কি? সিন্ধু সভ্যতার যারা আপার শ্রেণী হতো, সিন্ধু সভ্যতার মধ্যে যারা সাধারণত প্রধান ব্যক্তিরা হতো এই অঞ্চলটাকে চালানোর জন্য, তারা যে জায়গাটাতে থাকতো একদমই শহরের উঁচু জায়গা, সেই জায়গাটাকে সিটাডেল বলা হতো। তো কোন জায়গায় এই দুর্গ বা সিটাডেল ছিল না? সেটা হচ্ছে চানহুদারো বলে এই অঞ্চলটাতে আমরা সিটাডেল দেখতে পাবো না। বাকি জায়গাগুলোতে ছিল, লোথাল, মহেঞ্জোদারো, হরপ্পাতে ছিল। আইএমএফ এর স্পেশাল ড্রয়িং রাইটস এর বাস্কেটে নিচের কোন মুদ্রাটি নেই? এসডিআর, কোন মুদ্রাটি এসডিআর এর মধ্যে পড়ে না? এসডিআর মুদ্রা নয়। ইন্ডিয়ান রুপি, মার্কিন ডলার, জাপানি ইয়ান, ইয়েন আর চীনা ইউয়ান। রাইট অ্যান্সার ভারতীয় রুপি এসডিআর এর মধ্যে নেই। আইএমএফ এর এসডিআর কি? এসডিআর হলো একটি আন্তর্জাতিক রিজার্ভ, মানে একটা ইন্টারন্যাশনাল রিজার্ভ, যা আইএমএফ সদস্য দেশগুলির বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিপূরক করে। এটি কোনো নির্দিষ্ট মুদ্রা নয়, বরং 5টি প্রধান মুদ্রার একটি বাস্কেট, এর উপর ভিত্তি করে মূল্য নির্ধারিত হয়ে থাকে, বাজার নির্ধারিত হয় এর উপরে ভিত্তি করে, এই 5টা কিন্তু মুদ্রার উপরে। এখন ডলারের উপরে ভিত্তি করেই সাধারণত বিশ্ব বাজার নিয়ন্ত্রিত হয়ে থাকে, সাথে সাথে আরও কিছু কিন্তু মুদ্রা এখানে আছে। টোটাল 5টা মুদ্রা কি? আমেরিকান ডলার,
ইউরোপের জন্য, চাইনিজ রেমিনবিন, আর হচ্ছে রেমিনবিন বলতে ইউয়ানটাকেই বোঝানো হচ্ছে, রেমিনবিন বা ইউয়ান, চীনা রেমিনবিন বা ইউয়ান, সাথে সাথে জাপানিজ ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, এই হচ্ছে 5টি মুদ্রা যেগুলোকে বলা হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস মুদ্রা। ভারতের কোন বাঁধটি ভারতের দীর্ঘতম বাঁধ? ভারতবর্ষের মধ্যে সবথেকে দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। এটা ওড়িশা রাজ্যে আছে। কোন নদীতে বলো তো দেখি? ওড়িশা রাজ্যে এটা অবস্থিত, ইয়েস অর নো? একদমই, ওড়িশার মহানদীতে এটা অবস্থিত। মহানদীটা হচ্ছে ওড়িশার প্রধান নদী, ওড়িশার লংগেস্ট রিভার হচ্ছে মহানদী। সেই নদীর উপরে আমরা পাবো হীরাকুদ বাঁধকে, যেটা ইন্ডিয়ার লংগেস্ট ড্যাম। হুল শব্দটি নিচের কোন বিদ্রোহের সাথে যুক্ত? হুল, হুল কথার অর্থ কি? হুল মানেই বিদ্রোহ। হুল কথার অর্থই হচ্ছে বিদ্রোহ। ওকে, হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। সো এই যে এই হুল শব্দটা সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিল। কবে হয় সাঁওতাল বিদ্রোহ? 1855 সালে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ, তারা হুলের ডাক দিয়েছিল। কোন প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকার মহাদেশকে বিচ্ছিন্ন করেছে? দুটি মহাদেশ, এশিয়া এবং উত্তর আমেরিকা, সেই দুটি মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালীটা? বলো তো দেখি। খুব দারুণ একটা প্রণালী, যেটা দুটি ভূখণ্ডকে আলাদা করেছে। বেরিং প্রণালী, মালাক্কা প্রণালী, জিব্রাল্টার প্রণালী, হরমুজ প্রণালী। যখন আমরা আন্তর্জাতিক তারিখ রেখা পড়েছি তখন কিন্তু এই প্রণালীটির নাম আসে। সেই প্রণালীটি হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালীর মধ্য দিয়েই কিন্তু আমরা দেখব আন্তর্জাতিক তারিখ রেখা বিস্তৃত হয়েছে, যেটা উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশকে আলাদা করছে। উত্তর আমেরিকার যে অংশটাকে সে আলাদা করছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আলাস্কা প্রদেশ, হ্যাঁ, আলাস্কা প্রদেশ, এবং অপরদিকে আছে রাশিয়া, এশিয়া মহাদেশের রাশিয়া। তো এই দুটো অঞ্চলকে আলাদা করছে। একটা সময় এই আলাস্কাটাও কিন্তু রাশিয়ারই অংশ ছিল। আলাস্কার এই রাশিয়া অংশটা আমেরিকা কিন্তু কেনে নেয় একটা সময়, বুঝেছো? এখন এটা আমেরিকার 50তম স্টেট। সুবর্ণরেখা কোন রাজ্যের প্রধান নদী? সুবর্ণরেখা নদী হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের নদী। এছাড়া ঝাড়খণ্ডে আরো আছে দামোদর নদী। দামোদর নদীটাও ঝাড়খণ্ডের ওয়ান অফ দা একটা কিন্তু বিখ্যাত প্রধান নদীর মধ্যে পড়ে। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর? ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, ইউএনএসসি-তে মোট যদি আমরা দেখি সদস্য আছে, মোট সদস্য থাকতে পারে টোটাল 15টা। আর এই 15টির ভিতরে 5টি হচ্ছে স্থায়ী। স্থায়ীগুলোর নাম আমি পরের দিনে বলবো, আজকে আর ওটা নিয়ে আলোচনা আসছি না, পরের দিন আলোচনা করব। আর থাকে অস্থায়ী, এটা থেকে প্রশ্ন দেয়। আর থাকে 10টি অস্থায়ী সদস্য। তাহলে 5টি স্থায়ী সদস্য, 10টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্যরা সারা জীবন থাকবে, আছে। আর যারা অস্থায়ী সদস্য তারা প্রতি 2 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। তো 2 বছর হচ্ছে একটা অস্থায়ী সদস্য দেশের কার্যকালের মেয়াদ। কোনটি একটি অ্যালয় বা ধাতু সংকর নয়? এর ভিতরে কোনটি একটি অ্যালয় বা ধাতু সংকর নয়? তামা কিন্তু একটা অ্যালয় নয়, বাকি সবগুলোই অ্যালয়ের মধ্যে পড়ে। ওকে, যেমন ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয় বলো? ব্রোঞ্জ, আচ্ছা বলো, ব্রোঞ্জ কি দিয়ে তৈরি? ব্রোঞ্জ হচ্ছে একটা থাকে কপার, তাই তো? ব্রোঞ্জের ভিতরে কপার থাকে, আর কি থাকে? আর থাকে তোমার হচ্ছে টিন থাকে। কপার আর টিন দিয়ে তৈরি। পিতল তোমার হচ্ছে তৈরি কপার প্লাস জিঙ্ক, অর্থাৎ তামা ও দস্তা দিয়ে তৈরি হচ্ছে পিতল। আর ডুরালুমিন খুব হালকা একটা কাঠামো, এর ভিতরে অবশ্যই অ্যালুমিনিয়াম থাকে প্লাস কপার থাকে, এবং সাথে সাথে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি থাকে। তো এইগুলো নিয়ে কিন্তু তৈরি হয়
ডুরালুমিন। ডুরালুমিন সাধারণত বিমানের কাঠামো তৈরি করতে ইউজ হয়, হালকা কাঠামো তৈরি করতে ইউজ হয়ে থাকে, ব্যবহৃত হয়ে থাকে। অ্যালুমিনিয়াম এটাতে থাকবেই, মাস্ট। আলেকজান্ডার ও রাজা পুরুর মধ্যে যে যুদ্ধ হয় কত সালে হয়েছিল? আলেকজান্ডার ও রাজা পুরুর মধ্যে যুদ্ধ কত সালে হয়? আলেকজান্ডার এবং রাজা পুরুর মধ্যে যে যুদ্ধ হয় এটাকে আমরা বলে থাকি হিদাসপিসের যুদ্ধ। এই হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলম নদীর তীরে। এই কারণে এটাকে বলা হয়ে থাকে ঝিলমের যুদ্ধ। তো হিদাসপিসের যুদ্ধের আরেকটা নাম কি? ঝিলমের যুদ্ধ হিসাবেও পরিচিত। হিদাসপিসের যুদ্ধই হচ্ছে আজকের আমাদের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই। আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এত দূরই ছিল। নেক্সট ক্লাসে আমি আরো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করব। টাটা।